আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অন পেজ এসইও। আমরা আজকে অন পেজ এসইও নিয়ে আলোচনা করব। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা একদম যখন ক্লাস শুরু করি প্রথম দিকে আমরা এই ওয়েবসাইটটা তৈরি করেছিলাম এবং তখন শুধুমাত্র ওয়েবসাইটটাকে বিল করে রাখছিলাম, বাট ওয়েবসাইটটাতে কোনো ধরনের এসইওর কোনো কাজ আমরা করি নাই। তো এসইও করতে গেলে প্রথমত আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং করতে হয়, তারপর হচ্ছে এসইও যে স্টেপ গুলো আছে সেগুলোতে যেতে হয়। তো আমরা অলরেডি এসইওর ফান্ডামেন্টাল নিয়ে কথা বলছি, এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলছি, এআই এর মাধ্যমে কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে আমরা অন পেজ এসইও কিভাবে করতে হয় ধাপে ধাপে এই জিনিসগুলো দেখার আজকে চেষ্টা করব। তো আমরা জানি এসইও টাইপ অনেকগুলো। হ্যাঁ, এসইও টাইপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে ছিল অন পেজ এসইও, তারপর হচ্ছে অফ পেজ এসইও, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও এই প্রত্যেকটা বিষয় ছিল। তো এই তিনটার মধ্যে আমরা হচ্ছে আজকে অন পেজ এসইও নিয়ে কথা বলবো। ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জিনিসই দেখবো। আজকে হচ্ছে অন পেজ এসইও দেখবো, যে অন পেজ এসইও কিভাবে করতে হয়। তো অন পেজ এসইও করতে গেলেই পূর্ব শর্ত হচ্ছে কি, কিওয়ার্ড রিসার্চ। অর্থাৎ আপনি যে পোস্টটাকে বা যে পেজটাকে র্যাঙ্ক করবেন, সেই র্যাঙ্কিং করার পেছনে আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করবেন সেই কিওয়ার্ডটা অবশ্যই আপনাকে কি করতে হবে, রিসার্চ করতে হবে। তার মানে অন পেজ এসইওর সাথে কিওয়ার্ডের একটা সম্পর্ক আছে কিন্তু। আপনি আপনার ওয়েবসাইটের কোনো একটা পেজ বা ওয়েবসাইটের কোনো একটা পোস্টকে যদি গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, অন পেজ এসইওটা করার জন্য কিওয়ার্ড রিসার্চটা আমাকে ম্যান্ডেটরি করতে হবে। এবং যে কিওয়ার্ড রিসার্চটা আমি করব, সেই কিওয়ার্ড গুলোকে ব্যবহার করে পাশাপাশি আমাকে কন্টেন্ট রাইটিং করতে হবে। কন্টেন্ট রাইটিং মাস্ট বি করতে হয়। তো এই কন্টেন্ট রাইটিং বা কিওয়ার্ড রিসার্চ যদি আমরা প্রপার ভাবে না করতে পারি, তাহলে আমরা একটা পোস্ট বা একটা পেজকে কখনোই র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো না। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আজকে আমরা অন পেজ এসইও নিয়ে কাজ করব বা অন পেজ এসইও নিয়ে কথা বলবো। তো অন পেজ এসইও জিনিসটা কি, এইটা আগে আমরা একটু জেনে নেই। আমরা প্রথমে একটু গুগলে যাই, এখানে গিয়ে সার্চ করি হোয়াট ইজ অন পেজ এসইও ইন বাংলা। আমরা বাংলাতে একটা ডেফিনিশন নিয়ে আসার চেষ্টা করি যে আসলে এটা কি বা এটার কনসেপ্ট গুলা কি কি। এগুলোর কনসেপ্ট নিয়ে আমি আগেই আলোচনা করেছি কিন্তু আপনাদের সাথে, যে অন পেজ এসইও করার জন্য কি কি জিনিস বা কি কি মেথড আছে বা কি কি ফর্মুলা আমাকে অবলম্বন করতে হবে। মূল ফোকাস যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো নিয়ে আমি এসইওর ফান্ডামেন্টাল ক্লাসে আলোচনা করেছি। যারা ওই ক্লাসটা মিস করছেন ভিডিও দেখে নেবেন। আচ্ছা, অন পেজ এসইও হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সার্প, SERP, সার্প। সার্প মিন্স সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ দ্যাট মিন্স আমি যদি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, লাইক ধরেন এসইও, এই কথাটা লিখে আমি গুগলে সার্চ করলাম। এই এসইও লিখে সার্চ করার পর গুগল আমাকে অনেকগুলো রেজাল্ট দেখাচ্ছে, অনেকগুলো ওয়েবসাইট থেকে রেজাল্ট আমাকে নিয়ে এনে দেখাচ্ছে। এই যে রেজাল্ট গুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই পেজটাকেই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বলা হয়। অর্থাৎ যেটা লিখেই সার্চ করেন না কেন, যে কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করেন না কেন, সার্চ করার পর আপনার কাছে যে রেজাল্ট পেজটা আসবে, যে রেজাল্ট গুলো আসবে, এটাকেই সার্চ বলা হয়। তো এটাই বলছে অন পেজ এসইও হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজের র্যাঙ্ক বাড়ানোর জন্য তার ভিতরে কন্টেন্ট, ইমেজ, ট্যাগ, কোড অপটিমাইজ করার প্রক্রিয়া। তার মানে আপনার ওয়েবসাইটে কি করতে হবে, প্রবেশ করতে হবে। আপনার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য ওয়েবসাইটের ভিতরে যেতে হবে, এই যেখানে লেখা আছে ভিতরে। এবং ভিতরে প্রবেশ করে ওয়েবসাইটের যে কন্টেন্ট মানে যে আর্টিকেলটা আছে, যে ওয়ার্ড গুলো আপনি লিখছেন, যে প্যারাগ্রাফটা আপনি লিখছেন, সেই প্যারাগ্রাফের মধ্যে ইমেজ রাখতে হবে। সেই প্যারাগ্রাফের মধ্যে ট্যাগ রাখতে হবে। ট্যাগ মিন্স যেটাকে আমরা কিওয়ার্ড বলি, হ্যাশট্যাগ বলি অনেক সময়। এই জিনিসগুলো রাখতে হবে এবং যদি কোনো কোডের অপটিমাইজেশনের প্রয়োজন হয় সেটাও আপনাকে করে নিতে হবে। এই প্রত্যেকটা জিনিস যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে আপনার এই ওয়েবসাইটটা বা আপনার ওয়েবসাইটে গুগলে খুব সহজে কি পাবে, র্যাঙ্ক পাবে।
সহজ কথায়, গুগলের মতো সার্চ ইঞ্জিন যাতে আপনার পেজের বিষয়বস্তু খুব সহজে বুঝতে পারে। তার মানে গুগল, এই গুগলকে আমার ওয়েবসাইটটা নিয়ে প্রপার ধারণা দেওয়ার জন্যই মূলত আমাকে অন পেজ এসইও করতে হবে। এখন আপনি এটা পোস্ট করতেছেন, লাইক ধরেন যে ওয়ার্ক ফ্রম হোম, কিভাবে বাসায় বসে ইনকাম করা যায়। এখন কিভাবে ইনকাম করা যাবে এটা যদি বিস্তারিত আপনি না বলেন এবং বিস্তারিত কিওয়ার্ড যদি সেখানে না রাখেন, এটাকে যদি প্রপার অপটিমাইজ না করেন, তাহলে তো গুগল প্রপার ভাবে বুঝতে পারবে না, আপনার পোস্টটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবে না। এখন সে যেন সহজে আপনার ওয়েবসাইটের যে পোস্ট গুলো আছে, যে পেজ গুলো আছে, এগুলো যেন সে সহজে বুঝতে পারে, সহজে ক্যাচ করতে পারে, সহজে যেন আপনার পোস্টটাকে র্যাঙ্কিং এ নিয়ে এসে দিতে পারে, তো তাকে আপনাকে হেল্প করতে হবে। গুগলকে যদি আপনি প্রপার ভাবে হেল্প করতে পারেন, গুগল আপনাকে হেল্প করবে। তা আপনার তরফ থেকে যতটুকু হেল্প করা যায় সেই কাজগুলো আপনাকে অবশ্যই ম্যানুয়ালি করতে হবে। আরেকটা বিষয়, আপনারা এসইও করার সময় অনেকে শুনেছেন যে হোয়াইট হেড এসইও। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট, সবাই একটু একটা মিনিট লাইনে থাকেন। তো যেটা বলতেছিলাম যে আপনারা জানেন যে, বা আপনারা অনেক জায়গায় শুনেছেন যে হোয়াইট হেড এসইও বা ব্ল্যাক হেড এসইও, হোয়াইট হেড এসইও বা হচ্ছে ব্ল্যাক হেড এসইও, এই নামটা হয়তো অনেক জায়গায় শুনেছেন। আপনি যখন এসইও করতে যাবেন, তখন প্রতিনিয়ত আপনার ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি হোয়াইট হেড এসইও করবেন নাকি ব্ল্যাক হেড এসইও করবেন। আসলে হোয়াইট হেড এসইও হচ্ছে যেটা স্ট্রাকচার ফলো করে, যেটা রুলস ফলো করে। হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় স্ট্রাকচার এসইও বলি, আবার অনেক সময় আনস্ট্রাকচার এসইও বলি, মানে এক একজন এক এক ভাবে বলে, বাট হোয়াইট হেডটা বেশি নাম শুনবেন আপনারা। যখনই ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, ক্লায়েন্ট আপনাকে প্রতিনিয়ত বলবে যে আপনি যে এসইও মেথডটা ফলো করতেছেন সেটা কি হোয়াইট হেড নাকি ব্ল্যাক হেড। তো আমাদের সবসময় বলতে হবে যে আমরা যে ফর্মুলাতে কাজ করে দিব সেটা অবশ্যই হোয়াইট হেড এসইও, মানে গুগলের যে রুলস আছে, যে মেথড আছে, প্রত্যেকটা জিনিস আমরা ফলো করে দেন হচ্ছে আমরা এসইওটা সুন্দরভাবে করে দিব। আর ব্ল্যাক হেড এসইওটা কি, যেটা রুলস মানবে না, যেটা রুলস মানা ছাড়া নিজের মতো করে কিছু আপার কেস লোয়ার কেস কিছু হ্যাশ কোনো ধরনের অ্যাট দা রেট ব্যবহার করে বিভিন্ন মেথডে আমরা একটা কিওয়ার্ড বানাবো বা আমরা একটা টাইটেল বানাবো। মূল কথা, রুলস ব্রেক করে যদি আমরা কাজ করি সেটাকে ব্ল্যাক হেড এসইও বলে। এই দুটার মধ্যে আরো কিছু পার্থক্য আছে। আপনি যদি হোয়াইট হেড এসইও করেন তাহলে গুগলে র্যাঙ্কিং এ আসতে একটু সময় লাগবে, আর ব্ল্যাক হেড এসইও করলে খুব ফাস্ট র্যাঙ্কিং এ আসা যায়। এটা দেখে আমরা অন্য একদিন এটা আরো ক্লিয়ার করবো না ভালোভাবে। তো গুগলে কি আপনার পেজের বিষয়বস্তু যেন সহজে বুঝতে পারে, এই বোঝার জন্য আপনাকে অন পেজ এসইওটা ভালোভাবে কাজ করতে হবে এবং পাঠকদের সঠিক তথ্য দিতে পারে, সেজন্য সাইটের ভিতরে বিভিন্ন উপাদান গুছিয়ে সাজানোই হলো অন পেজ এসইও। এখন বিভিন্ন উপাদানের মধ্যে কি কি থাকে, বিভিন্ন উপাদানের মধ্যে হেডিং ট্যাগ থাকবে, অর্থাৎ আপনার রিডেবিলিটি ঠিক করতে হবে, সুন্দর করে ইমেজ দিতে হবে, পোস্টের মধ্যে ভিডিও দিতে হবে, ভিডিওটাকে অপটিমাইজ করতে হবে, ইমেজটাকে অপটিমাইজ করতে হবে, ইমেজটাকে এসইও করতে হবে। এই প্রত্যেকটা জিনিসে আপনাকে অপটিমাইজ করতে হবে, এগুলোই হচ্ছে উপাদান। এখন আরো বলছি কি অন পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ। আমরা যদি অন পেজ এসইও করি তাহলে সার্চ ইঞ্জিন বুঝতে পারে আপনার পেজটি কি নিয়ে তৈরি, অর্থাৎ একটা পেজকে সঠিকভাবে বোঝানোর জন্য বা গুগলকে সঠিকভাবে বোঝানোর জন্য একটা পেজের মধ্যে কি কি আছে, এই জিনিসটা প্রকাশ পায় কিসের মাধ্যমে, অন পেজ এসইওর মাধ্যমে। তারপর হচ্ছে সঠিক কিওয়ার্ডের বিপরীতে সাইটকে গুগলের উপর দিকে নিয়ে আসা। আপনার যদি কিওয়ার্ড রিসার্চ ভালো থাকে, আপনি যদি কিওয়ার্ড রিসার্চটা প্রপার ভাবে করতে পারেন, তাহলে গুগলে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবেন। ভিজিটর বা পাঠকদের ওয়েবসাইট ব্যবহার করা সহজ করে তোলে, তাহলে তারা খুব সহজে ওয়েবসাইটটা ব্যবহার করতে পারে এবং তাদের কাছে ইউজ টু হয়। কারণ যখন একটা প্যারাগ্রাফ মানুষজন পড়তে যায়, যখন একটা আর্টিকেল পড়তে যায়, তখন তার কাছে যদি জিনিসটা খুব সহজ মনে হয়, ভালো লাগে, তখনই কিন্তু তার পড়ার আগ্রহটা বেশি আসে।
তো এই জন্য আমাকে অন পেজ এসইওটাকে কি করতে হবে, সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। এই যে এখানে কিছু উপাদান দেওয়া আছে, এলিমেন্ট, একটু আগে যেটা বললাম অন পেজ এসইওর প্রধান উপাদান, তার মধ্যে আছে কি টাইটেল ট্যাগ আছে। আপনারা নাম শুনেছেন টাইটেল ট্যাগ, মানে আপনি যখন পোস্ট করবেন সেখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা কি কি হইতে হবে, আকর্ষণীয় হইতে হবে, এবং সেই টাইটেলে অবশ্যই অবশ্যই কিওয়ার্ড যুক্ত থাকতে হবে। কিওয়ার্ড যুক্ত করে সেই টাইটেলটা আমাকে তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি মেটা ডেসক্রিপশন, পেজের সংক্ষিপ্ত এবং সুন্দর বিবরণ যা সার্চ ফলাফলে দেখা যায়। লাইক ধরেন আমি এসইও লিখে সার্চ করলাম, এখানে একটু নিচের দিকে যদি আসি, এসইও লিখে সার্চ করার পর আহ এখান থেকে ধরেন এই যে এসইও লিখে সার্চ করলাম, একটা ওয়েবসাইট আসছে আমার কাছে, হোয়াট ইজ এসইও, এবং এই ওয়েবসাইটটাকে এই টাইটেলটার নিচে দেখেন এখানে একটা স্মল ডেসক্রিপশন দেওয়া আছে। এই স্মল ডেসক্রিপশনটা কি মেটা ডেসক্রিপশন বলে, মানে একটা পোস্টের মেইন সামারি। আমরা ছোটবেলায় সারমর্ম সারাংশ পড়তাম না, যে বিশাল, বা আমরা অনেক সময় ছোটবেলায় অনেক গল্পের বই পড়তাম, বা হচ্ছে বাংলা প্রথম পত্র যেটা ছিল সেটাতে আমরা অনেক ধরনের গল্প পড়তাম, গল্পের শেষে কিন্তু ওই গল্পের একটা সারমর্ম দেওয়া থাকতো। তো সারমর্মটা অনেক সময় আমরা দেখতাম গল্প না পড়ে সারমর্ম পড়ে ফেলতাম, তখন আমাদের জন্য সুবিধা হইতো যে আসলে এই গল্পটা কি বুঝাইছে আমরা ট্র্যাক করতে পারতাম। তো ব্যাপারটা এরকম যে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটটাতে কেন প্রবেশ করবে, কেন প্রবেশ করবে, বা আপনার ভিজিটর কেন আকৃষ্ট হবে আপনার পোস্টটা দেখার জন্য, এই পোস্টটাকে যেন সে সহজেই নিতে পারে বা সহজেই পড়তে পারে বা সে যেন আকৃষ্ট হয়, এই জন্য আপনাকে একটা মেটা ডেসক্রিপশন বানাইতে হবে, যেটাকে আমরা শর্ট সামারি বলি। এই পয়েন্টটাই এখানে বলা আছে। তো অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে, টাইটেল ট্যাগ এটা আপনাকে অবশ্যই রাখতে হবে, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন এটাও রাখতে হবে, ইউআরএল স্ট্রাকচার, আপনাকে ইউআরএলটাকে সুন্দরভাবে বানাইতে হবে, সেটা পেজের জন্য হোক পোস্টের জন্য হোক, আপনাকে ইউআরএলটাকে সুন্দরভাবে কিওয়ার্ড ভিত্তিক বানাইতে হবে। তারপর হচ্ছে হেডিং ট্যাগ, টোটাল 6টা ট্যাগ আছে এরকম, H1 থেকে H6। তো প্রত্যেকটা হেডিং ট্যাগ আপনাকে সিরিয়াল ওয়াইজ বসাইতে হবে, প্রথমে H1 দিতে হবে, তারপরে H2 দিতে হবে, H3 দিতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে সাজাইতে হবে। তারপর হচ্ছে কন্টেন্ট অপটিমাইজ, আপনি যে কন্টেন্টটা লিখবেন সেই কন্টেন্টটাতে অবশ্যই যেন তথ্য থাকে, ইউনিক থাকে এবং মানসম্মত থাকে। গত ক্লাসের ভিডিওতে আমি বলে দিছি যে এআই ভিত্তিক যখন আপনি কন্টেন্ট তৈরি করবেন, সেটা যদি গুগল বুঝতে পারে যে আপনি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করছেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। কিরকম বিপদ, দেখা যাবে গুগল যখন বুঝতে পারবে যে আপনি এআই ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, তখন কিন্তু আপনার সেই পোস্টটাকে সে ডাউন করে দিতে পারে। তো এই জন্য এআই কে দিয়ে যদি আমরা কন্টেন্ট লিখিও, সেটাকে আমরা রিরাইট করে ফেলবো, সেটাকে আমরা হচ্ছে প্লাগরিজম চেক দিব, সেখানে আরো ম্যানুয়ালি কোনো কিছু কিওয়ার্ড অ্যাড করব, কিছু লাইন অ্যাড করব, দেখবেন ওইটা একদম ইউনিক হয়ে যাবে। এবং আপনারা জানেন যে কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, বিশেষ করে এআই আসার কারণে। তো কন্টেন্টটাও আমাদের কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। দেন হচ্ছে কিওয়ার্ড প্লেসমেন্ট, কন্টেন্টের মধ্যে নির্দিষ্ট পরিমাণ কিওয়ার্ড রাখতে হবে। এখন এইটা অনেকে ভুল করে, কি করে, একটা পোস্ট যখন করে তখন ওই পোস্টের মধ্যে আনলিমিটেড কিওয়ার্ড বসায় রাখে। পোস্টে আনলিমিটেড কিওয়ার্ড বসানো যাবে না, কিওয়ার্ড নির্ভর করবে আপনার কন্টেন্টের লেন্থ কতটুকু। এখন আপনি কন্টেন্ট লিখছেন 1000 ওয়ার্ড, 1000 ওয়ার্ডের মধ্যে 500টাই কিওয়ার্ড বসিয়ে রাখছেন, আপনার ফোকাস কিওয়ার্ড হবে হবে না, ওইটা আবার ব্ল্যাক হেড মেথড এসইওতে চলে যাবে। তখন হয়তো বা সাময়িক ভাবে গুগল একটু র্যাঙ্কিং এ থাকবেন, একটা সময় গিয়ে আবার হারিয়ে যাবেন। তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, হ্যাঁ, ইমেজের ব্যাক এন্ডে সেটার অল্টা টেক্সট দিতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে ইন্টারনাল লিংক এক্সটার্নাল লিংক যুক্ত করতে হবে, পেজের স্পিড ঠিক করতে হবে। তাহলে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। যদি একজন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করে বা কেউ যদি জিজ্ঞাসা করে অন পেজ এসইও কি এবং অন পেজ এসইওর কনসেপ্ট গুলো কি, বলে দিতে হবে যে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা পোস্টকে অপটিমাইজ করাই হচ্ছে কি অন পেজ এসইও, এবং অন পেজ এসইওর উপাদান বা কনসেপ্ট গুলোর মধ্যে এই বিষয়গুলো বিদ্যমান। এগুলো সুন্দরভাবে আমাদের ক্লিয়ার করতে হবে। তো আজকে আমরা অন পেজ এসইও দেখব। আমরা অন পেজ এসইও কিসের মাধ্যমে দেখব, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তাহলে অন পেজ এসইও করতে গেলে রিকোয়ার হচ্ছে কি, কিছু জিনিস রিকোয়ার আছে, তার মধ্যে প্রথম যে রিকোয়ার সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে।
ওয়েবসাইট লগ ইন অ্যাক্সেস। তার মানে আপনার ওয়েবসাইট হোক বা ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, অন পেজ এসইও করতে গেলে ওয়েবসাইটে লগ ইন করার অ্যাক্সেস থাকতে হবে। তারপর হচ্ছে পোস্ট লিঙ্ক বা পেজ লিঙ্ক। সে কোন পেজ লিঙ্কটাকে, কোন পেজটাকে সে এসইও করতে চায় বা কোন পোস্ট গুলোকে এসইও করতে চায় সেটাও আমাদের জেনে নিতে হবে। এবং ক্লায়েন্ট থেকে প্রত্যেকটা পোস্টের জন্য বা প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন অনেক সময় ক্লায়েন্টরা কি করে, ক্লায়েন্টরা অন পেজ এসইও সম্পর্কে ভালো ধারণা থাকে না, তখন ক্লায়েন্ট বলে যে তুমি নিজেই এক কাজ করো, এই পোস্ট লিংকের জন্য বা পেজের জন্য তুমি এক কাজ করো, নিজেই কিওয়ার্ড রিসার্চটা করে ফেলো। অর্থাৎ কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে সেটা তুমি চুজ করে ফেলো। কিওয়ার্ড রিসার্চটা আপনাকেই করতে দিবে। তখন আপনি কিওয়ার্ড রিসার্চ করে প্রত্যেকটা পোস্টের জন্য কি কি কিওয়ার্ড নিতে হবে সেটা আপনাকে চুজ করতে হবে। মনে রাখতে হবে ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টকে আপনাকে ইন্ডিভিজুয়ালি কি করতে হবে, অন পেজ এসইও করতে হবে। তো অন পেজ এসইও করার সময় আপনি একটা নতুন যখন পোস্ট করবেন সেই নতুন পোস্টটাকেও চাইলে এসইও করতে পারবেন। আবার পুরাতন যে পোস্টটা আছে যেটা অলরেডি ধরেন ক্লায়েন্ট আরো 5 মাস 6 মাস আগে পোস্ট করে ফেলছে, সেই পোস্টটাকেও আপনি অন পেজ এসইও করতে পারবেন। এটা হচ্ছে ক্লায়েন্টের মর্জি, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কিভাবে সে করতে চায়। তো এখন যেহেতু রিকোয়ার বলাই আছে যে ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেস লাগবে, তার মানে লগ ইন করা ছাড়া আমরা অন পেজ এসইওটা করতে পারবো না। তাহলে চলেন আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনাদের মনে আছে আমরা দুইটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, একটা ব্লগ ওয়েবসাইট আর একটা ই কমার্স ওয়েবসাইট। এখন এখানে আমরা এসইও করার জন্য কি করব, আমাদের ওয়েবসাইটে লগ ইন করব। মেসেজ দিচ্ছেন অনেকে, কি মেসেজ? শুধু অ্যাটেন্ডেন্স শিট এরকম কিছু নাকি? হ্যাঁ, সবাই শুধু অ্যাটেন্ডেন্স শিট চাচ্ছে, আর কোনো কোশ্চেন নাই। ওকে, তাহলে এই যে এখান থেকে আমরা হচ্ছে লগ ইন করবো। আম, দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে লগ ইন করবো। তো আসলে এটা ই কমার্স ওয়েবসাইট, এখানে শুধু প্রোডাক্ট পোস্ট করা আছে, এমনিতে কোনো ব্লগ পোস্ট করা নাই। আমরা দেখবো যে এটা ব্লগ পোস্ট করে কিভাবে হচ্ছে অন পেজ এসইওটা করতে হয়। তার একটা বিষয়, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে এসইও করতেছি। এখন আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার সব সময় তো ক্লায়েন্ট আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিবে না, অনেক সময় শপিফাই দিতে পারে, শপিফাইয়ের জন্য আলাদা অ্যাপস আছে। অনেক সময় আসতে পারে ক্লায়েন্ট কোডিং এর মাধ্যমে তৈরি করতে পারে। অনেক সময় দেখা যাবে ক্লায়েন্ট কোডিং করে ওয়েবসাইট তৈরি করা, যেটাকে আমরা কাস্টম ওয়েবসাইট বলি, সেটাও দিতে পারে। কনসেপ্ট গুলো একই। আপনি যদি প্রত্যেকটা পোস্টে টাইটেল ট্যাগ থেকে শুরু করে ইমেজের এসইও থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস করতে পারেন তাহলে অন পেজ এসইও হয়ে যাবে, সেটা ওয়ার্ডপ্রেস হোক কাস্টম হোক। যারা কাস্টম ওয়েবসাইট তৈরি করে দেয় তারা ওইরকম একটা ওভারভিউ তৈরি করে রাখে যেখান থেকে আপনি অন পেজ এসইওটা করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এটা। দেখেন এখানে অনেকগুলো নোটিফিকেশন আসছে, হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস এর নতুন আপডেট আসছে, এগুলো আপডেট দিব কিনা, এগুলো দিতে পারেন চাইলে। তো এগুলো দিলে যে খুব একটা উপকার হবে তাও না, বা খুব একটা লসও হবে তাও না। অনেক সময় এগুলো আপডেট দিলে ওয়েবসাইট একটু স্লো হয়ে যায়, কারণ হোস্টিং একটু চাপ পড়ে, আবার অনেক সময় ফাস্টও হয়, ওই যে যেটা বাগস আর কি থাকে। যাক, তো আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করলাম। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেকভাবে অন পেজ এসইওটা করা যায়। এই যে আমরা আজকে অন পেজ এসইও নিয়ে কথা বলতেছি, যেটা বললাম যে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, এগুলো যদি আমাদের ঠিক থাকে তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও করার জন্য কিছু ধাপ আছে বা কিছু প্লাগইন আছে, যেসব প্লাগইন গুলো দিয়ে অন পেজ এসইও করা যায়। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন। এগুলো কিন্তু সব প্লাগইনের মাধ্যমে করব আমরা। ইয়োস্ট এসইও প্লাগইন যেটা ফ্রিতেও ব্যবহার করা যায়, আবার পেড ভার্সনও ব্যবহার করা যায়। আমার কাছে পেড ভার্সন নেওয়া আছে, যদি কখনো কাজ পান আমাকে বলবেন, আমি আপনাদেরকে পেড ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব, আপনি ব্যবহার করতে পারবেন। বা ইদানিং দেখবেন অনেকেই সেল করে, ফেসবুকে সেল করে, দেখবেন 500 600 টাকা অনেকে সেল করে, তাদের থেকেও চাইলে কিনে নিতে পারেন। তারপর 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। তো এটা দিয়েও হচ্ছে আমরা অন পেজ এসইও করতে পারি, ইওস্ট দিয়েও হচ্ছে আমরা অন পেজ এসইও করতে পারি। তো আসলে এই প্লাগইন গুলো আরো অনেক হেল্প করে আমাদেরকে। তার মধ্যে কি কি আছে, লাইক ধরেন আমরা যদি ইওস্ট এসইওটা অ্যাড করি তাহলে কিছু টেকনিক্যাল এসইওর কাজ অটোমেটিক হয়ে যায়, গুগলের সাইড ম্যাপ অ্যাড হয়ে যায়।
হ্যাঁ, স্পিডের অপটিমাইজেশনটা অনেকটা ঠিক হয়, স্কেমা মার্কআপ জেনারেট করা যায়, র্যাঙ্ক মে তো প্রায় ওয়ান কাইন্ড অফ এরকম। মানে এই প্লাগইন গুলো ইনস্টল করলে ওয়েবসাইটের কিছু এসইও অটোমেটিক হয়ে যায়। তো অন পেজ এসইও এর জন্য ইউজড এসইও প্লাগইনটা আমরা ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। আরো একটা আছে, এটা অনেক পপুলার হচ্ছে এখন, সেটা হচ্ছে অল ইন অল ইন ওয়ান এসইও। এই প্লাগইনটাও ভালো, এই প্লাগইনটাও ব্যবহার করে কাজ করা যায়। তো এখন আমরা এই তিনটা প্লাগইনই ব্যবহার করব না, এই তিনটার মধ্যে যে কোনো একটা প্লাগইন ব্যবহার করে আপনি করতে পারবেন। তবে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন অবশ্যই তিনটা প্লাগইন ইউজ করে দেখবেন। তবে একসাথে তিনটা প্লাগইন ব্যবহার করা যাবে না, যে কোনো একটা প্লাগইন ব্যবহার করবেন। লাইক ধরেন আমি বাসায় প্রথমে ইউজটা দিয়ে ট্রাই করতেছি, ইউজটা ব্যবহার করা শেষ, সেটাকে আমি ডিএক্টিভ করে দেন হচ্ছে আমি র্যাঙ্ক মেটটা আবার অ্যাড করে দেখবো। র্যাঙ্ক মেটটা হয়ে গেলে তখন আবার অল ইন ওয়ান এসইও দিয়ে ট্রাই করার চেষ্টা করব। তো এইগুলো দিয়ে প্র্যাকটিস করলে আপনার কাজের স্পিডটা বেড়ে যাবে, যখন ক্লায়েন্ট আপনাকে অর্ডার প্লেস করবে তখন কাজটা করতেও সুবিধা হবে। তো এই তিনটা প্লাগইনের মধ্যে খুব মেজর কোনো প্রবলেম নাই, খুব একটা যে প্রবলেম হয় ব্যাপারটা এরকম না, বা খুব যে একটা পার্থক্য আছে তাও না। কি কি হবে, এই যে ইউএসটি এসইউ প্লাগইন, এটার মাধ্যমে যদি আমরা এসইউ করি তাহলে সে আমাকে একটা কালার সিগন্যাল দিবে। একটা কালার সিগন্যাল দিবে, কি হতে পারে সেটা রেড, হতে পারে সেটা গ্রিন, হতে পারে সেটা অরেঞ্জ। এই তিনটা কালারের মধ্যে সে আমাকে সিগন্যাল দিবে যে আমার এসইউটার কি অবস্থা। যখন আপনি দেখবেন রেড সিগন্যাল দিচ্ছে তখন বুঝবেন যে আপনার ওই ওয়েবসাইটের যে পোস্ট বা যে পেজটা আছে সেই পেজটাকে বা সেই পোস্টটাকে আপনি প্রপার ভাবে অন পেজ এসইও করতে পারেন নাই। যখন দেখাবে গ্রিন, তখনও যে আপনার খুব প্রপার হয়ে গেছে তা না, তখন দেখাবে যে মেজরিটি যে ইস্যুগুলো ছিল এগুলো আপনি করে ফেলছেন, বাট আরো ইমপ্রুভ করা দরকার। তারা দিয়ে দিবে, তারা লিখে দিবে কোথায় কি প্রবলেম আছে, এই জিনিসগুলো আপনার ওকে করে নিতে হবে। তারপরে কি আছে অরেঞ্জ, অরেঞ্জ মিন্স আপনাকে আরো ইমপ্রুভ করতে হবে, অনেক সময় এটাকে আমরা ইয়েলো বলি। তো এরকম ভাবে সে একটা কালার আপনাকে দেখাবে। হ্যাঁ, এটা শুধুমাত্র কে দেখাবে, ইউস্টেসিও দেখাবে। র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ কি দেখাবে, সে আপনাকে স্কোর দিবে। একটা ধরেন 100-র মধ্যে সে স্কোর দিবে যে 100-র মধ্যে আপনি কত পাইছেন। ধরেন 100-র মধ্যে 100 এরকম স্কোর নিয়ে আসা যায়, বা 100-র মধ্যে আমি 80 পাইলাম বা 90 পাইলাম বা 85 পাইলাম, এরকম স্কোর নিয়ে আসা যায়। তো নর্মালি আপনি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে 80 যদি নিয়ে আসতে পারেন তাহলে এনাফ, 80 নিয়ে আসলে হয়ে যায়। আবার অনেক সময় ক্লায়েন্ট বলে আর একটু বেশি নিয়ে আসার চেষ্টা করো। মূল কথা ওই যে এসইউর যে কনসেপ্ট গুলো আমরা দেখলাম ওখানে 10-12টা, এই প্রত্যেকটা কনসেপ্ট যদি আপনি পোস্ট বা পেজের মধ্যে ওকে করতে পারেন তখনই তখনই হচ্ছে আপনি এই স্কোরটা পেয়ে যাবেন তার থেকে। তো ব্যাপারটা কিন্তু অনেকটা ইজি। হ্যাঁ, তারপর কি আছে অল ইন ওয়ান এসইও, এটাও আপনাকে স্কোর দিবে। এটা আবার স্কোর একটু বেশি দেয়, এটাও 100-এর মধ্যে, বাট দেখবেন আপনি কাজ করার আগেই দেখবেন স্কোর বসে আছে। ব্যাপারটা হচ্ছে এটা। তো এটা এখন পপুলার হচ্ছে, সব থেকে পপুলার হচ্ছে এই দুইটা। অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে চাই, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আমি ইউজড এসইও দিয়ে করতে চাই। আপনার নিজের মতো করে কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি ইউজটা সিলেক্ট করে কাজ করব, আমি র্যাঙ্ক ম্যাথটা ইউজ করে কাজ করব, ব্যাপারটা কিন্তু এমন না, আপনার নিজের মর্জিতে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মেনটেন করে আমরা কাজ করবো। আর যদি ক্লায়েন্ট কোনো কিছুই মেনশন না করে তাহলে আমাদের এই তিনটার মধ্যে যেটা ভালো লাগে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে দেখেন আমি আমার ওয়েবসাইটে লগ ইন করে ফেলছি। এখন আমি এসইও করার জন্য প্রথমেই হচ্ছে কি করব, আমি ইউজড এসইও যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা আগে ইনস্টল করি। তো এই প্লাগইনটা ইনস্টল করার জন্য আমাদের মনে আছে যে প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। প্লাগইন ইনস্টল করতে গেলে আমাদের প্লাগইন অপশনে যেতে হয়, তারপর সেখান থেকে অ্যাড প্লাগইন। তা আসলে ওয়েবসাইটটা কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে। হ্যাঁ, যে ওয়েবসাইটকে যত প্রেসার ক্রিয়েট করবেন সে তত স্লো হয়ে যাবে। তো স্লো হয়ে গেলে লোডিং ইস্যু হলে আপনাদেরকে বলছিলাম, কিন্তু মনে আছে কিনা আপনাদের ডাব্লিউপি রকেট, এটা হচ্ছে একটা প্লাগইন। এই প্লাগইনটা সরাসরি হচ্ছে ওয়ার্ডপ্রেসের এখানে পাওয়া যায় না, অনেক সময় শু হয় অনেক সময় হয় না। তো ডাব্লিউপি রকেট এই প্লাগইনটা আপনারা চাইলে কিনে নিতে পারেন। এটা কিনতে হবে, এটার কোনো ক্র্যাক ভার্সন টার্সন নাই। এটা কিনে নিলে আপনার সুবিধা কি হবে, আপনার ওয়েবসাইটটাকে খুব ফাস্ট তারা স্পিড বাড়িয়ে দিবে। তো শুধুমাত্র স্পিডের জন্য যে আমরা নিব তাও না,
এটা আরো কিছু অপটিমাইজ করা যায়, এই যে পেজের ক্যাচ গুলো ধরা যায়, ফাইল অপটিমাইজেশন করা যায়, ডাটাবেস ক্লিন করা যায়। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিস ক্লিনিং টিনিং এর মাধ্যমে এটা চাইলে আমরা ব্যবহার করতে পারি। তো খুব যে প্রাইস তাও না, কিন্তু দেখেন সিঙ্গেল প্যাকেজের প্রাইস হচ্ছে $59। হ্যাঁ, তো আমরা একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো 1 বছরে। তো 1 বছর আপনার ওয়েবসাইট খুব ফাস্ট থাকবে। আরেকটা বিষয়, আমাদের এই ওয়েবসাইটটা প্যান্থিয়ন সাইটটা এখন তুলনামূলক একটু স্লো দিবে এই কারণেই, কারণ হচ্ছে আহ আমরা এখান থেকে কোনো হোস্টিং ব্যবহার করতেছি না। তো হোস্টিং ব্যবহার না করলে এই প্রবলেম গুলো হয়। তো আমরা প্লাগইনে যাব। প্লাগইনে গেলে আমরা এখান থেকে দেখি কি আসে। অ্যাড প্লাগইন, এখানে অ্যাড প্লাগইনে চলে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে আমরা সার্চ করব এখানে ইউজড এসইউ লিখে, যেটা আমার দরকার আর কি। ইউজড এসইউ, ইউজড এসইউ লিখে যদি আমরা সার্চ করি, এই যে দেখেন মোস্ট পপুলার 3টা প্লাগইন আমাদের সামনে চলে আসছে। ইয়োস্ট এসইউ, হ্যাঁ, এই যে এখান থেকে একটা সিগন্যাল দিচ্ছে দেখেন, গ্রিন, ইয়েলো আর রেড। এটাকে আমরা অনেক সময় অরেঞ্জও বলি। তারপর হচ্ছে এই যে এখান থেকে র্যাঙ্ক ম্যাথ এসইউটা চলে আসছে, তারপর অল ইন ওয়ান এসইউটাও চলে আসছে। তো খারাপ না, এগুলো ভালোই। হ্যাঁ, এই যে এখান থেকে এটার রেটিং গুলো দেখলে আপনারা বুঝবেন, এটা প্রায় 10 মিলিয়ন মানুষজন ব্যবহার করতেছে, মানে 10 মিলিয়ন ওয়েবসাইটে, এটাতে 4 মিলিয়ন, এটাতে 3 মিলিয়ন। তো এখন এটা মোটামুটি একটু ভালো। কেন, এটাতে স্কোর ভালো আসে। তো অনেক সময় দেখা যায় এটার মাধ্যমে কাজ করে দিলে ক্লায়েন্টরা খুশি হয়। ক্লায়েন্টরা তো আসলে অনেক সময় অনেক কিছু বুঝে না, তারা স্কোর দেখলেই তাদের মনে শান্তি চলে আসে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে স্কোর দেখাইতে পারলে তারা অনেক সময় এটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তো এই জন্য অনেকে অল ইন ওয়ান এসইউ যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা ব্যবহার করে কাজ করে দেয়। তা আমরা হচ্ছে এখন ইউজড যে এসইউটা আছে এটা আমরা ব্যবহার করে দেখব। তো এটা যদি আমরা ব্যবহার করতে চাই, এখান থেকে ইনস্টল নাও, জাস্ট এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে অ্যাক্টিভ করতে হবে। আমরা জানি একটা প্লাগইন ইনস্টল দিতে গেলে ইনস্টল প্লাস অ্যাক্টিভ দুইটাই করতে হয়। তো এখন আমরা এখান থেকে অ্যাক্টিভ দিয়ে দিব, দেখি কি আসে। হুম, এই যে অ্যাক্টিভ হয়ে গেল। এখন কিছু প্রসেস আসবে, কিছু স্টেপ আসবে এটাকে সেট আপ করার জন্য। হ্যাঁ, বলবে যে এই যে বলছে কি ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টল, আমরা ইনস্টল করছি, এখন কনফিগার করতে হবে। এবং আবার এই যে এখানে লেখা আছে যে যদি প্রিমিয়ামে আমরা যেতে চাই, আনলক মোর পাওয়ারফুল এসইউ টুল, সরি এটা হচ্ছে অন্য এসইউ মেবি সাজেস্টেড আর কি। তো আমরা এখান থেকে যদি স্টার্ট কনফিগারেশনে যাই, দেখি কি কি আসে। এটার পেড ভার্সনটা দেখায় এখান থেকে, যদিও দেখি আসে কিনা। এই যে এসইও ডাটা অপটিমাইজেশন, এখান থেকে কিছু করতে হবে না, এটাকে আমরা কন্টিনিউ দিব। সাইট রিপ্রেজেন্টেশন, এটা অর্গানাইজেশন থাকবে। ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নাম এটা হচ্ছে আমরা সাইট টাইটেল হিসেবে মেবি দিছিলাম স্পার্ট হেলথ রিসার্চ হাব। তো ওয়েবসাইটের নাম আপনি চাইলে এই যে ফিটনেস এন্ড হেলথ যেটা আছে সেটা ওয়েবসাইটের নাম হিসেবে রাখতে পারেন। অর্গানাইজেশনের নাম ওইটা রাখতে পারি। হ্যাঁ, চাইলে লোগোটা এখান থেকে চেঞ্জ করতে পারি। মানে এসইওর জন্য আমার যা যা বেসিক জিনিসগুলো দরকার এগুলো করে নিতে পারেন এখান থেকে। বা এগুলো চাইলে স্কিপও করা যায়, বাট প্রপার ভাবে করার জন্য করা উচিত। দেন হচ্ছে সোশ্যাল প্রোফাইল, আপনার ফেসবুক লিংক, এক্সেল লিংক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক যদি থাকে সেগুলো এখানে অ্যাড করে দিতে পারে। তারপর হচ্ছে এটা আমাদের লাগবে না, এগুলো কিছু দরকার নাই। সেভ এন্ড কন্টিনিউ চলে যান। দেন হচ্ছে ফিনিশ কনফিগারেশন। ওকে, ফাইনালি আমাদের হয়ে গেছে। তার মানে এখানে ফার্স্ট টাইম কনফিগারেশনের যে অপশন গুলো ছিল প্রত্যেকটা জিনিসই আমরা কি করলাম, ওকে করে ফেললাম। এখন দিতে হবে গো টু এসইও ড্যাশবোর্ড, আমাদের এখানে চলে যেতে হবে। চলে আসার পর এখানে জাস্ট যদি আসি, এখান থেকে আপডেট অপশনটা আসে কিনা একটু দেখি। আহ এই যে দেখেন, আপগ্রেড টু ইউজ ই কমার্স এসইও, তার মানে এখন আপনাকে আপগ্রেড করতে হবে যদি আপনি তাদের পেড ভার্সনে যেতে চান। পেড ভার্সনে গেলে তারা আপনাকে আরো ফিচার্স দেখাবে, আরো সাজেস্ট করবে, মূলত টাকা প্রোভাইড করলে আপনাকে হেল্প করবে বেশি বেশি, ব্যাপারটা হচ্ছে এটা। এখন আমরা একটা পোস্ট করব, এখান থেকে পোস্টে যাই, পোস্টে গিয়ে অ্যাড পোস্টে যাই। এখন আমরা একটা পোস্ট করব এবং পোস্ট করার সময় এসইওটাকে সুন্দরভাবে কি করব, রেডি করব। এই যে এখানে যদি আসি, দেখবেন এখন আমাকে ইউএসড এসইও থেকে সিগন্যাল দিবে। এটা কিসের দেখি। উম, আচ্ছা যাক, এটা আপাতত থাকুক। এই যে আমাদের ইউএসড এসইও যে প্লাগইন,
এই যে দেখেন এখানে রিড এই যে লাল হয়ে আছে, প্রবলেম 14টা আছে, এই প্রবলেম গুলো আমাদের সলভ করতে হবে। আবার আপনি চাইলে এটাকে এই যে এখান থেকে নিচে যে বারটা আছে এটা যদি এইভাবে উঠিয়ে দেন, এই যে এখান থেকেও সলভ করতে পারেন। তো আমরা এখন আজকে একটা কন্টেন্ট নিয়ে আসি, লাইক চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি। আপনারা অবশ্যই এভাবে নিয়ে আসবেন না, গত ক্লাসটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হবে। তা আমরা চ্যাট জিপিটিতে একটু যাই, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা জাস্ট এখান থেকে একটা আইডিয়া নেই। ধরেন বললাম যে হাউ টু স্টার্ট, হাউ টু স্টার্ট এ কমার্স বিজনেস। দেখি সে আমাকে কি আইডিয়া দেয়। লোড নিচ্ছে মেবি। আচ্ছা, হাউ টু স্টার্ট এই কমার্স বিজনেস, দেখি সেখান থেকে কিছু আইডিয়া দিল। গেট ইউর ফার্স্ট কাস্টমার, ওকে ফাইন। আচ্ছা, আমি এখন তাকে বলি ই কমার্স বিজনেস হচ্ছে কি আমার মেন কিওয়ার্ড, প্লিজ প্রোভাইড মি 100 ওয়ার্ডস কন্টেন্ট ফর মাই ব্লগ পোস্ট, প্লিজ প্রোভাইড মি এসইও ফ্রেন্ডলি কথাটা যদি অ্যাড করে দিই এখানে আর ভালো হয়। হাউ টু স্টার্ট ই কমার্স ওয়েবসাইট, প্লিজ প্রোভাইড মি এসইও ফ্রেন্ডলি। ওকে, ঠিক আছে। এখন দেখি সে কি দেয়। যদিও আমার এই টাইটেলটাকে সে একটু সুন্দরভাবে সাজিয়ে দিবে যেন আমার ব্লগ পোস্টে ব্যবহার করতে পারি। এই যে দেখেন এখানে দিয়ে দিছে হাউ টু স্টার্ট অ্যান ই কমার্স বিজনেস, এ কমপ্লিট বিগিনার্স গাইড। তারপর কিভাবে এখানে পয়েন্ট দিয়ে দিছে, চুজ হোয়াট ইউ ওয়ান্ট টু সেল, আমরা কি সেল করতে চাই। তারপর হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে, ওই যে একদম প্রথম দিকে ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলোতে বলছিলাম যে আপনি যদি ই কমার্স বিজনেস করতে চান আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, আপনাকে মার্কেট বুঝতে হবে, আপনাকে রাইট ওয়েটা বুঝতে হবে, মার্কেটিং ফানেল বুঝতে হবে, এই যে ই কমার্স মডেল, হ্যাঁ মডেল কি কি আছে, ড্রপ শিপিং আছে, ডিজিটাল প্রোডাক্ট আছে, এগুলো সম্পর্কে বুঝতে হবে, একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, একটা অনলাইন স্টোর তৈরি করতে হবে। দেখেন যা যা বলছি প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আছে। তো আমি এটার উপর যদি একটা ব্লগ পোস্ট করতে চাই, আমি জাস্ট ধরেন এই টাইটেলটাকে এগিয়ে নিলাম, কপি করলাম। আগে তো অবশ্যই এটা পোস্ট করতে হবে, পোস্ট করা ছাড়া তো আমরা অন পেজ এসইও করতে পারবো না। তার জন্য এটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে আমরা করি। তার জন্য প্রথমে আমাকে কি রাখতে হবে, একটা টাইটেল দিতে হবে, একটা টাইটেল দিয়ে দিলাম বিগিনার গাইড, জাস্ট হচ্ছে এখানে 2026 অ্যাড করে দিই, দেখতে সুন্দর দেখা যাবে। এখন হচ্ছে কন্টেন্ট। এখন কন্টেন্টের জন্য এই যেটাকে কপি করে ফেললাম, কপি করে সরাসরি এখানে পোস্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাকিগুলো একটু কেটে দিই, এই যে পোস্ট আমি করে ফেললাম। আচ্ছা, এটাকে একটু নিচে দিই। তো অলরেডি তো আমি একটা হেডিং ট্যাগ দিছি, এটাকে আর আমি দিব না, এটা আমি রাখবো না। এটা হচ্ছে আমার টাইটেল। এটা কি, এটা হচ্ছে হেডিং 2। ওকে ফাইন, এটাকে হেডিং 1 হিসেবে কাজ করবে। এখান থেকে আমরা ওকে, এটা হচ্ছে হেডিং, দেন হচ্ছে হেডিং 2। এটা কি দিচ্ছে, হেডিং 2, এটাকে আমরা চাইলে হেডিং 3 বানিয়ে ফেলতে পারি সাজানোর জন্য, হ্যাঁ। এটাকে কি হেডিং 4 দিয়ে দিলাম আমরা এটা। তারপর হচ্ছে এটাকে আমরা হেডিং 6 দিলাম, সরি 5 দিলাম, 5। এটাকেও আমরা চাইলে হেডিং 5 দিতে পারি। এখানে এগুলোকে চাইলে আমরা হেডিং 6, অর্থাৎ এখানে বাকি যেগুলো আছে এগুলো ওকে করে নিতে পারেন, সিরিয়ালটা মেনটেন করবেন আর কি, হ্যাঁ আর কিছু না। বাকিগুলো আর আমি করলাম না। তো ধরেন এখান থেকে আমি কি দিলাম, কন্টেন্ট দিলাম, যে কিভাবে ই কমার্স বিজনেস শুরু করা যায় এবং কন্টেন্ট নিয়ে আসলাম। অবশ্যই আপনারা এইভাবে কন্টেন্ট নিবেন না, কন্টেন্ট কি করবেন অবশ্যই অ্যানালাইসিস করবেন। গত ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কন্টেন্ট লেখার আগেও কন্টেন্ট অ্যানালাইসিস কেন ইম্পর্টেন্ট। আপনি যদি কন্টেন্ট না সাজাতে পারেন, কন্টেন্ট অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে কিন্তু বিশাল সমস্যা। ওকে ফাইন, এখন আমরা এসইওর দিকে যাই।
নিচের দিকে যদি আসি, এই যে রিডেবিলিটি, রিডেবিলিটি মিনস আপনি যে কন্টেন্টটা বসাইছেন এই কন্টেন্টটা মানুষের চোখে কেমন দেখা যাচ্ছে, এটার লাইন, এটার গ্যাপ, এটার দেখতে সুন্দর আছে কিনা এই জিনিসটা। তো এটা যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু আপনাকে এখানে দেখাতো যে কোথায় প্রবলেম, পেসিভ ভয়েসে প্রবলেম, প্যারাগ্রাফ লেন্থে প্রবলেম, সেন্টেন্স লেন্থ। যখন আপনি এআই কে ব্যবহার করে ঠিক করে ফেলবেন দেখবেন এগুলো সম্পূর্ণ ওকে করে দিবে। দুই একটা প্রবলেম থাকলেও কোনো মেজর ইস্যু নাই। আমরা এখন এসইউ তে আসি। এখন আমাদের কিন্তু মেইন কিওয়ার্ডটা কি, ই কমার্স বিজনেস, ফোকাস কিওয়ার্ড। তো আমি ই কমার্স বিজনেস, এই যে স্টার্টিং আমার এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিয়েই আমি গুগলে র্যাঙ্কিং এ আসতে চাই। যেন একজন ব্যক্তি বা একজন পার্সন ই কমার্স বিজনেস লিখে যদি গুগলে সার্চ করে, যেন আমার এই পোস্টটা র্যাঙ্কিং এ আসে। এই র্যাঙ্কিং এ আসার জন্য ওয়েবসাইটের ভিতরে আমি যে অপটিমাইজটা করব এটাই হচ্ছে কি, অন পেজ এসইও। এখন এই অন পেজ এসইও অপটিমাইজেশন করার জন্য আমাকে একটা কিওয়ার্ড চুজ করতে হবে এই পোস্ট থেকে। তাহলে আমি একটা কিওয়ার্ড চুজ করলাম, ই কমার্স বিজনেসেস। এখন এইটার উপর নির্ভর করে আমি কি করব, আমি হচ্ছে জিনিসগুলো বসাবো। তাহলে এসইও এখানে বলছে ফোকাস কিওয়ার্ড বসাও। ফোকাস কিওয়ার্ড দেখেন এখানে কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ লালই আছে। আমি যদি এটা দেই ই কমার্স বিজনেসটা, দেখেন এই যে এখন কিন্তু একটু অরেঞ্জ হয়ে গেছে। তার মানে একটা কিওয়ার্ডের কত মূল্য। আপনি একটা পোস্টকে গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য অন পেজ এসইও তে প্রথমেই যেটা ভেরি ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে সেটাই হচ্ছে কি, ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ডটা আমাকে ভালোভাবে দিতে হবে। তারপর নিচের দিকে যদি আসি, এখান থেকে বলছে এসইও টাইটেল, এসইও টাইটেল দাও। তাহলে এই যে টাইটেলটা আমি তৈরি করলাম এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিই। টাইটেলটা 60 থেকে 80 ক্যারেক্টার্স এর মধ্যে রাখা উচিত। দেখেন রেড হয়ে গেছে। এখন এটাকে আমরা যদি গ্রিন নিয়ে আসতে চাই, গাইড, আচ্ছা, হাউ টু স্টার্ট অ্যান ই কমার্স বিজনেস, এখান থেকে আমি একটা স্পেস বাদ দিই। এই বিগিনার্স গাইড, আচ্ছা, এটা যদি আমি বাদ দিয়ে দিই, ওকে। এটার সাথে এটার মিল রাখতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, এটা হচ্ছে এসইও টাইটেল, অর্থাৎ ইওস্ট এর মাধ্যমে অপটিমাইজেশন, ইওস্ট এর মাধ্যমে আমরা কিভাবে র্যাঙ্কিংটা করতে চাচ্ছি সেটা জাস্ট আমি এখানে রাখবো। তাহলে এখানে দিলাম হাউ টু স্টার্ট এন ই কমার্স বিজনেস কমপ্লিট বিগিনার গাইড, এটা থাকুক আর এটা ওইভাবেই থাকুক। দেন হচ্ছে স্লাগ, স্লাগ মিনস ইউআরএল। আমি যখন পোস্টটা করব এই প্যান্থিয়নের পরে কি জিনিসটা অ্যাড হবে সেটাকে স্লাগ বলা হয়। তো স্লাগটাকে অবশ্যই আমরা এসইও টাইটেলের সাথে মিল রেখে আমরা জাস্ট এখানে দিয়ে দিব, স্লাগটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন অবশ্যই আপনাদের মনে আছে আমি বলছিলাম শর্ট সামারি, যেটা 160 ক্যারেক্টার্স এর মধ্যে রাখা ভালো। তো এইটা আমরা তৈরি করব। এটা তৈরি করার জন্য এই যে চ্যাট জিপিটি তে গিয়ে যদি বলি যে নাও প্রোভাইড মি মেটা ডেসক্রিপশন, নাও প্রোভাইড মি মেটা ডেসক্রিপশন ফর দিস কন্টেন্ট, এই কন্টেন্টের জন্য আমাকে মেটা ডেসক্রিপশন প্রোভাইড করো। তাহলে এই যে সে একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিল, লার্ন হাউ টু স্টাডি কমার্স বিজনেস। আচ্ছা, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দেখি কি বলে। এটা তো আসছে। তাহলে একটু কমাই আমরা, আহ, এখান থেকে আমরা একটু কমিয়ে দেই। এইভাবে আসলে যেভাবে কমাচ্ছি এভাবে নিজের মতো করে কমানো যাবে না, পড়তে হবে আগে যে আসলে কমানোটা ঠিক হবে কিনা। এখন দেখেন অ্যাসিড অ্যানালাইসিস গ্রিন হয়ে গেছে, কয়েকটা স্টেপ ফিলাতেই গ্রিন হয়ে গেছে, বাট বাকি আছে কিন্তু আর অনেক কিছু। গ্রিন চলে আসলে আমার কাজ হয়ে গেছে এমন না। এখানে যাব, এখানে যাওয়ার পর বাকি জিনিসগুলো আমাদের করতে হবে। দেখেন এসইউ টাইটেল লেন্থ, আমি যে এসইউ যে এই যে টাইটেল দিলাম, এসইউ যে টাইটেল দিলাম সেটা ঠিক আছে, আমার টেক্সট ঠিক আছে, আমি টোটাল 993 ওয়ার্ডস পাইছি। তারপর হচ্ছে কম্পিটিং লিঙ্কস, হ্যাঁ লিঙ্ক ঠিক আছে। তারপর হচ্ছে কি প্রেস ইন স্লাগ, স্লাগ মানে হচ্ছে যে মাত্র যে স্লাগটা অ্যাড করলাম এটা ঠিক করছি কিনা। তারপর হচ্ছে এখানে মেটা ডেসক্রিপশন বসাইছি। তারপর হচ্ছে কি প্রেস, আমার মেটা ডেসক্রিপশনে কি প্রেসটা আছে কিনা, ফোকাস কিওয়ার্ডটা আছে কিনা। তারপর আমার ইন্ট্রোডাকশনে এই যে যে পোস্টটা আমি করলাম এই পোস্টের ইন্ট্রোডাকশনে ই কমার্স বিজনেসটা আছে কিনা। এই প্রত্যেকটা জিনিস এখানে দেখাচ্ছে। এগুলো যদি না করতাম তাহলে এখানে ইরোর আসতো, এগুলো দেখে দেখে আমাকে ঠিক করা লাগতো। এখন বাকি জিনিসগুলো আমাকে ওকে করতে হবে। এখানে আর প্রবলেম কয়টা আছে, এখন সব সময় যে এগুলো অটো ঠিক হবে তা না। অনেক সময় দেখা যাবে আপনি কাজ করতে গেলে প্রবলেম দেখাবে 10টা, প্রবলেম দেখাবে 12টা, আপনাকে প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে আপনাকে কি করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। তারপরে এই যে কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটিটা বলছে আমার ফুল কন্টেন্টের মধ্যে সে 12বার আমার ফোকাস কিওয়ার্ডটা পাইছে, এটা কিন্তু ভালো।
12 বার রাখা ভালো। তার মানে এই না আপনি 50 বার করে দিবেন, তখন কিন্তু আবার দেখাবে যে তোমার কিওয়ার্ডের পরিমাণটা বেশি হয়ে গেছে, এটাকে কমিয়ে ফেলো। তখন আপনার ফোকাস কিওয়ার্ড গুলোকে কি করতে হবে, কমিয়ে ফেলতে হবে। তো এইভাবে হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝতে হবে। তো এখান থেকে যদি আমি যাই, আউটবাউন্ড লিঙ্কস অ্যাড করতে বলছে। নো আউটবাউন্ড লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ। আউটবাউন্ড লিঙ্কটা আসলে কি? আউটবাউন্ড লিঙ্ক মানে হচ্ছে বাহিরের কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই পোস্টে অ্যাড করা। এই যে পোস্টটা আমি করলাম, এই পোস্টের মধ্যে একটা লিঙ্ক অ্যাড করতে হবে যেটা অন্য ওয়েবসাইটের, নিজের ওয়েবসাইটের হইলে হবে না। তো অন্য ওয়েবসাইটেরও যদি আমরা আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করি, সেটা অবশ্যই আমাদেরকে আমার নিশের সাথে মিল রেখে কাজ করতে হবে। তাহলে আমার নিশ কি আজকে ফোকাস কিওয়ার্ড ই কমার্স বিজনেস। তাহলে এই ই কমার্স বিজনেসেস এটা কপি করে গুগলে সার্চ করব, এবং এটা লিখে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের সাথে আমি কি করব, কানেক্ট করব। তাহলে দেখেন এই যে তারাও কিন্তু একই পোস্ট করছে, হাউ টু স্টার্ট এন ই কমার্স বিজনেসেস। আমারটার সাথে তাদের সাথে কিন্তু মিলে গেছে প্রায়। হ্যাঁ, একদম সেম টু সেম টাইটেল মিলে গেছে। তাহলে এই পোস্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমার কোথাও একটা জায়গায় কি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। এখন বলতে পারেন স্যার অন্যজনের তো ওয়েবসাইট মার্কেটিং করে দিয়ে ফেলতেছি, তাহলে হ্যাঁ ভাই, করতে হবে, কিচ্ছু করার নাই। কিছু পাইতে গেলে কিছু দিতে হবে। এখন অনেকে কি করে, এই যে হেডিং 1 হেডিং 2 যে টাইটেল গুলো আছে, এই টাইটেল গুলোতে লিঙ্ক করে ফেলে। এগুলো তো করা যাবে না, করতে হবে কি, ভিতরে কোনো একটা কন্টেন্ট। যেমন এই যে দিস ইজ ফার্স্ট স্টেপ, এই যে এখানে ই কমার্স বিজনেস আছে, এটাকে আমরা লিঙ্ক করে ফেলবো। জাস্ট লিঙ্ক দিয়ে এখানে ইন্টার যদি দিয়ে দেই, এই যে দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। এখন নিচে যদি আমরা আসি, তাহলে দেখবেন এই যে আউটবাউন্ডের যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা আশা করি এখন আর থাকবে না। এই যে দেখেন আউটবাউন্ড লিঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে। তার মানে করবেন আর সমাধান হবে। তারপর কি বলছে, ইন্টারনাল লিঙ্ক, এগুলো পরে আসতেছি। ইন্টারনাল লিঙ্ক মানে নিজেরই একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে হবে এই পোস্টে। তো আমরা মাঝে মাঝে ই কমার্স বিজনেস নিয়ে পোস্ট করি, মাঝে মাঝে ট্রেডিশনাল বিজনেস নিয়ে পোস্ট করি। তো আপনি যদি বলেন যে ই কমার্সের পাশাপাশি আমার ওয়েবসাইটে একটা ট্রেডিশনাল পোস্টের বা ট্রেডিশনাল বিজনেসেরও একটা পোস্ট করা আছে, তুমি চাইলে সেটা দেখতে পারো। তার মানে এই পোস্টেই আমার নিজের ওয়েবসাইটের অন্য একটা পোস্টকে অ্যাড করা। তো আমার তো এই ওয়েবসাইটে অন্য কোনো পোস্ট নাই, যার কারণে ওয়েবসাইটের যে মেন লিঙ্কটা আছে এটাই কোথাও জাস্ট অ্যাড করে দিচ্ছি। ধরেন এখানে গিয়ে এই যে ই কমার্স বিজনেসেস এই লেখাটাকে এখন ইন্টারনাল লিঙ্ক হিসেবে জাস্ট এখানে দিয়ে দিলাম। দেখবেন এই প্রবলেমটাও এখন চলে যাবে। এই যে দেখেন এখন প্রবলেম বেরিয়েছে কয়টা, 4টা। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। তারপর কি বলছে, কি প্রেস ইন ইমেজ অল্টা টেক। আচ্ছা, তার নিচে দেখেন ইমেজ বলতেছে, তোমার ইমেজে, তোমার পোস্টে কোনো ইমেজ দেওয়া নাই, ইমেজ দিতে হবে। তো ইমেজ দিতে গেলে আমাদের অবশ্যই ই কমার্স বিজনেস রিলেটেড ইমেজ নিয়ে আসতে হবে। তো ই কমার্স বিজনেস লিখে এখানে ইমেজে ক্লিক দিব, এখান থেকে ধরেন একটা ইমেজ নিচ্ছি। বাট এইভাবে তো নেওয়া যাবে না, এগুলো নিলে আপনার বিপদে পড়ে যাবে। এগুলো জাস্ট বোঝানোর জন্য আমি নিচ্ছি। ওই যে দেখেন, ওই যে ও একটা পোস্ট করছিল। এখন চাইলে আহ আপনারা তো জানেন যে এআই চলে আসছে, এআই দিয়ে অনেক কিছু করা যায়। সেভ ইমেজ দিলাম এখান থেকে। আচ্ছা, এটা ফাইল ঠিক নাই, এটা জেপিজি, এই যে আমাদের টুলস এর মাধ্যমে, আমাদের এক্সটেনশনের মাধ্যমে এটা জেপিজি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি এখানে। এখানে ডেস্কটপ, সেভ, ডেস্কটপে রাখলাম। জাস্ট হচ্ছে এখানে যাই, এখন একটা ইমেজ আমি এখানে অ্যাড করব। তো ইমেজ অ্যাড করতে চাই কোথায়, হ্যাঁ ইমেজ ভালো হয় ইন্ট্রোডাকশনের পরে একটা ইমেজ দিলে পোস্ট দেখতে সুন্দর হয়। এখন ইমেজ আপনি চাইলে 2টা 3টা ব্যবহার করতে পারবেন। অনেক সময় আমরা একটা দিয়ে কাজ চালিয়ে ফেলি, একটা আসলে কম হয়ে যায়। 2 3টা পোস্টে, একটা পোস্টে 2 3টা ইমেজ রাখলে, ভেরিয়েন্ট ইমেজ রাখলে দেখতে সুন্দর দেখা যায়, এবং এগুলো নিয়ে কাজ করতে সুবিধা হয়। তাহলে এই যে এখানে স্পেস দেওয়ার পর দেখেন এখানে একটা প্লাস আইকন আসছে, এখানে যদি আমরা ক্লিক দেই, এখান থেকে এই যে ইমেজ, দেন হচ্ছে আপলোড, এখান থেকে আমরা ডাউনলোডে যাই, এবং ডেস্কটপে মেবি রাখছিলাম, এখান থেকে আমরা আহ, এই যে দিয়ে দিলাম। তো অনেকে আপনাকে বলবে যে ইমেজটা এভাবে ডাউনলোড করে এভাবে না দেওয়াই ভালো, ইমেজটাকে এসইও করা যেতে পারতো। ওই ইমেজের প্রপার্টিস থেকে অনেক সময় ডিটেলস থেকে অনেক কিছু চেঞ্জ করা যায়। মানে এই যে আমি যে ইমেজটা ডাউনলোড করলাম এখান থেকে, লাইক এটা করে, বাট এটাতে আমি এখন আর বিশ্বাসী না, এখন কাজ করে না। হ্যাঁ, যে প্রপার্টিস এতে যাব, তারপর ডিটেলস এ যাব, এখান থেকে এই যে ফুল স্টার দিব, তারপর হচ্ছে এখান থেকে টাইটেল দিব, যে লাইক ধরেন ই কমার্স বিজনেস। হ্যাঁ, এখান থেকে ধরেন আমি কথার কথা, আমি এখান থেকে যদি চাই এই যে ই কমার্স বিজনেস, এই ওয়ার্ডটা হচ্ছে আমার কিওয়ার্ড।
তো অনেকে কি করে এখান থেকে বলে যে টাইটেল এটা দিয়ে দাও, সাবজেক্ট এটা দিয়ে দাও, এখানে রেটিং 5 স্টার দিয়ে দাও, তারপর হচ্ছে ট্যাগ দিয়ে দাও। রেটিংটা নিচ্ছে না কেন? আচ্ছা এই যে নিচ্ছে। দেন হচ্ছে এখান থেকে কমেন্ট দিয়ে দাও। মানে প্রত্যেকটা জিনিস আপনাকে বলবে এই জিনিসগুলো দিয়ে দিতে, দিয়ে জাস্ট এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিতে। তাহলে মানে ইমেজ এসইও, এটা অনেকে বলে ইমেজ এসইও হয়, বাট খুব যে একটা কাজ করে তা না। তারপরে চাইলে আপনি যখন একটা ইমেজ তৈরি করবেন সেই ইমেজের ব্যাক এন্ডে এইভাবে চাইলে এসইওটা কমপ্লিট করে ফেলতে পারেন, করে জাস্ট এভাবে দিয়ে দিবেন। এখন আমি যদি যাই, এখন দেখবেন আমার ইমেজের প্রবলেম যেটা ছিল সেটা এখন দেখাবে না। এখানে যদি যান, এই যে দেখেন ইমেজের প্রবলেমটা চলে গেছে, বাট আরো কিছু প্রবলেম আছে। বলছে যে ইমেজ ইন অল্টা টেক, ইমেজের ব্যাক এন্ডে আমি কি দেই নাই, লিঙ্ক দেই নাই। তাহলে এই যে ইমেজটা আমি ধরি এখানে, এই যে ইমেজটাকে ক্লিক করলাম, এখানে এই যে এখানে একটা বক্স আছে, হ্যাঁ সেটিংস, এই সেটিংস এ যদি যাই, এই যে এখানে একটা অল্টা টেক দেওয়ার জায়গা আছে। তো এই অল্টা টেকটা আমরা কি দিব? অল্টা টেকটা দিব আমরা ই কমার্স বিজনেসেস, মানে ফোকাস যে কিওয়ার্ডটা, এটা ধরবো এখান থেকে দিয়ে দিই। তাহলে আশা করি এখান থেকে এই প্রবলেমটাও আমাদের চলে যাবে। যদি যাই, এই যে দেখেন প্রবলেমটা চলে গেল এখান থেকে। ইমপ্রুভমেন্ট কি বলছে? কি প্লেস ইন এসইও টাইটেল দ্য এক্সাক্ট ম্যাচ অফ ফোকাস কি প্লেস অ্যাপিয়ার ইন এসইও টাইটেল বাট নট এট দ্য বিগিনিং। মানে ফোকাস কিওয়ার্ডটা পাওয়া গেছে বাট বিগিনিং এ না। আচ্ছা, হাউ টু স্টার্ট ই কমার্স। আচ্ছা, মানে তারা বলতে চাচ্ছে যে ই কমার্স বিজনেসেস দিয়ে হচ্ছে টাইটেলটা শুরু করেন, হাউ টু না দিয়ে। এটা করতে হবে না, এটা ম্যান্ডেটরি না। মানে যদি আপনি ই কমার্স বিজনেসটা প্রথমে নিয়ে আসেন তাহলে দেখবেন ওই প্রবলেমটা চলে যাবে। এগুলো যেগুলো আসলে আপনি বুঝতেছেন যে না এটা করলে আমার জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা করা দরকার নাই। তারপর হচ্ছে কি প্লেস ইন সাব হেডিং, মানে হচ্ছে এই যে এখানে যে হেডিং গুলো দিছেন এগুলোর মধ্যে কি প্লেস আছে কিনা। এখন ই কমার্স বিজনেসের ই কমার্স বিজনেস ওয়ার্ডটা, হ্যাঁ এই জিনিসগুলো তো আমরা এই সাব হেডিং গুলোতে রাখি নাই। সাব হেডিং গুলোতেও কিছু রাখতে হবে, যে ই কমার্স বিজনেস, এই ওয়ার্ডটা ধরেন চুজ হোয়াট ইউ ডু ওয়ান্ট টু সেল ফর ই কমার্স বিজনেস, এখানে ধরেন একটা দিলাম চুজ অ্যান ই কমার্স বিজনেস, এটা আবার ঠিক আছে। তারপরে যে বিল্ড ইউর অনলাইন স্টোর ফর ই কমার্স বিজনেস, দুই একটা জায়গায় প্লাস হচ্ছে কিছু সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড যদি আমরা এখানে রাখতে পারি তাহলে সেটাও আমাদের জন্য বেস্ট হয়। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের কি করতে হবে, বুঝতে হবে। এখন দেখেন মোটামুটি আমার এসইও যা স্টেপ গুলো ছিল সবগুলো আমি মোটামুটি কমপ্লিট করে ফেলছি। দেন এখন হচ্ছে এই পোস্টটাতে যদি আমি কোনো একটা ভিডিও অ্যাড করতে চাই, লাইক ধরে আমি চাচ্ছি ই কমার্স বিজনেসের উপর একটা ইউটিউব ভিডিও আপলোড করতে, সেটাও কিন্তু সম্ভব। বা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো চাইলে ব্লগ পোস্টের মাধ্যমে মার্কেটিং করতে পারেন। আমি জাস্ট এখানে একটা ইন্টার দিলাম। আর আমাদের ফোকাস কিওয়ার্ড কি? ই কমার্স বিজনেসেস। এখন এটা ধরেন আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে গিয়ে ই কমার্স বিজনেস লিখে সার্চ করে জাস্ট একটা ভিডিও কিভাবে এখানে অ্যাড করতে হয় এটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো এগুলো প্র্যাকটিস করতে হবে বাসায়। এগুলোর উপর ভালো ডিমান্ড আছে মার্কেটে। অন পেজ এসইওর প্রচুর চাহিদা আছে। আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমার 20টা 25টা পোস্ট করা আছে, এই 20 25টা পোস্টকে আমি অন পেজ এসইও করতে চাই। হ্যাঁ, ই কমার্স বিজনেস লিখে যদি আমি এখানে সার্চ করি, আহ এখান থেকে যা, ধরেন একটা নিউজ, এই যে অনলাইন ব্যবসার ক্রেতা বাড়ছে, হ্যাঁ এটা দিয়ে আমরা একটা নিউজ দিতে চাই ধরেন আর কি। আহ এখান থেকে এটা আমরা স্কিপ করে দিই। এই যে ভিডিওটা, এখন এই ভিডিওটা আমার পোস্টে এখানে কোথাও আমি অ্যাড করতে চাচ্ছি, এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এটা সরাসরি লিঙ্কও নেওয়া যায়, অনেক সময় লিঙ্ক নিলে প্রিভিউ হয় না, আবার অনেক সময় এখান থেকে এই যে কোডটা নিতে পারি আমরা। হ্যাঁ, এই যে কপি করলাম, কপি করে জাস্ট এখানে যদি আমরা পেস্ট করে দিই, তাহলে দেখবেন এই যে ভিডিওটা প্রিভিউ হবে। এই যে ভিডিওটা চলে আসছে। তো আপনারা মাঝে মাঝে কিন্তু অনেক ওয়েবসাইটে গেলে, পোস্টের ভিতরে গেলেই কিন্তু দেখেন এই ধরনের ইউটিউব ভিডিও প্রমোশন চালায়। তা আপনারা চাইলে আপনাদের নিজস্ব পোস্টে এই ধরনের ভিডিও প্রমোশন এভাবে চালাতে পারেন। তো মোটামুটি সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে এই পোস্টের যে থাম্বনেল ইমেজ সেটা আপনাকে দিতে হবে, যে পোস্টে আসার পর ফিচার্স ইমেজ, এটা নিয়ে আমরা একদম প্রথমে আলোচনা করছিলাম। ইউটিউবে যেরকম একটা ভিডিও দেখার আগে আমাদের এই যে থাম্বনেল শো করে, হ্যাঁ এই যে থাম্বনেলটার উপর দেখে ভালো লাগলে আমরা ক্লিক করি, ব্যাপারটা এরকম যে আপনিও যখন ওয়েবসাইটে পোস্ট করবেন সেই ওয়েবসাইটের পোস্টে আপনাকে একটা থাম্বনেল জেনারেট করে দিতে হবে, একটা থাম্বনেল চুজ করতে হবে। থাম্বনেলটা দেওয়ার জন্য এই যে সেট ফিচার্স ইমেজ, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর নতুন করে একটা ইমেজ এখানে আপলোড করতে পারবেন, বা প্রিভিয়াস কোনো ইমেজ যদি আপনি মনে করেন এটাই থাম্বনেল ইমেজ ব্যবহার করবেন, করতে পারেন। জাস্ট এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই যে এখান থেকে আপনাকে অবশ্যই এগুলো
করতে হবে। এই যে এখান থেকে আমরা ই কমার্স বিজনেসেস ওয়ার্ডটা আমরা আচ্ছা ইয়াটা চলে আসছে। এখান থেকে এই যে আমাদের যে ফোকাস ফোকাস কিওয়ার্ডটা জায়গায় জায়গায় ছড়িয়ে দিতে হবে যেন কোনোভাবে মিসিং না যায়। এই যে এখানে অল্টার টেক্সট এটা দিয়ে দিব, টাইটেলও আমরা ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিব, ক্যাপশনও দিয়ে দিব, ডেসক্রিপশনও দিয়ে দিব, যত জায়গায় দেওয়া যায় প্রত্যেকটা জায়গায় দিয়ে আমরা এখানে সেট ফিচার্স ইমেজ দিয়ে দিব। দেওয়ার পরে এই যে দেখেন এখন স্লাগ অ্যাড হবে এটার মাধ্যমে। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনি যদি কোনো ক্যাটাগরির আন্ডার পোস্ট করতে চান, আমার তো ই কমার্স ওয়েবসাইটে কোনো ক্যাটাগরি অ্যাড করা নাই, তা আপনাদের যদি ক্যাটাগরি অ্যাড করা থাকে তখন আপনারা ওইভাবে এটাকে কাজে লাগাইতে পারেন। এখন জাস্ট আমি যদি এখান থেকে পাবলিশ করে দেই, এখন যদি পাবলিশ দেই দেখবেন আমার পোস্টটা পাবলিশ হয়ে যাবে এবং ওয়ান পেজ এসইও পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। তো এইটা বুঝতে গেলে একটু হয়তোবা সময় লাগে, কিন্তু আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, যখন একটু ট্রাই করবেন, দেখবেন প্রত্যেকটা জিনিস আপনার কাছে খুব ইজি লাগতেছে। এখন এই যে পোস্টের লিঙ্কটা আমি জাস্ট এখানে কপি করলাম, কপি করে এখানে যদি পোস্ট করি, এই যে দেখেন আপনি স্লাগটা দেখেন, মানে আমার স্লাগও এখানে রেডি হয়ে গেছে। এখন এই যে পোস্টের যে ফিচার্স ইমেজটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হাউ টু স্টার্ট এন ই কমার্স বিজনেস, তারপর হচ্ছে পরের ইয়াটা দেখতে পাচ্ছি, এই যে এখানে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক দিলাম, আমাদের ইউটিউব ভিডিও লিঙ্কটা আমরা এখানে প্রমোট করে দিছি, প্রত্যেকটা জিনিস এখানে আছে। এবং কেউ যদি চায় এখানে কমেন্ট করতে পারবে, লাইক কেউ যদি কমেন্ট ব্যাকলিংস করতে চায়, এই বিষয়গুলো এখানে আছে। তো আসলে এই যে আমি ইয়োস্টটা দিয়ে করলাম, ইয়োস্ট এসইও প্লাগইন দিয়ে করলাম, এইটার মতোই বাকিগুলো র্যাঙ্ক মেথ এসইও বলেন, অল ইন ওয়ান এসইও বলেন, প্রত্যেকটা জিনিস সেম। হ্যাঁ, ওইটাতে এটাতে দিল আমাকে কালার, আর এটাতে দিবে আমাকে স্কোর, আমাকে বলে দিবে যে কত স্কোর লাগবে। হ্যাঁ, ক্লায়েন্ট অনেক সময় বলে দিবে প্রত্যেকটা পোস্টে এভারেজে 80 করে স্কোর থাকলে হবে, আমি অ্যাকসেপ্ট করবো। অনেক সময় বলে দিবে 90 স্কোর লাগবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের মূলত অন পেজ এসইওটাকে পরিপূর্ণ কমপ্লিট করতে হবে। তো কাজটা ইজি, চেষ্টা করতে হবে, বাসায় সময় দিতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাদের বাসায় কাজ থাকবে কিছু। আমি যেহেতু ইয়োস্ট এসইও প্লাগইনটা দিয়ে করছি, আপনারা বাসায় র্যাঙ্ক মেথ দিয়ে করবেন এবং কে কেমন স্কোর উঠাতে পারতেছেন জানাবেন। বা আগামী ক্লাসে যখন আমরা ক্লাস নিব তখন বলবেন যে স্যার আমাদের এই স্কোরটা আসছে, স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট না দিলে বোঝা যাবে না যে আসলে স্কোরটা কেমন আসছে। বাসায় এই র্যাঙ্ক ম্যাথ এসইউ দিয়ে ট্রাই করবেন এবং অল ইন ওয়ান এসইউ যেটা আছে সেটা দিয়ে সবাই চেষ্টা করবেন।